আজ আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক জুডোতে স্বর্ণ পদক জয়ী আমাদের গর্ব, ত্রিপুরার গর্ব, আমাদের ঘরের মেয়ে। তার এই অসাধারণ সাফল্যের গল্প শুনতেই আজকে এই বিশেষ সাক্ষাৎকার। কেমন আছো? ভালো আছি। নমস্কার, ভালো আছি। বিটিভি ত্রিপুরার সঙ্গে তুমি যুক্ত হয়েছো এবং ভারতের এই গোল্ড মেডেল জেতার মুহূর্তে তোমার অনুভূতি কেমন ছিল? যখন আমি গোল্ড মেডেল ফাইটের যাচ্ছিলাম, তখন আমার মধ্যে এটা ছিল যে আমি এই ফাইটটা আমি জিততে হবে, আর আমার দেশের জন্য, আমার ফ্যামিলি, আমার রাজ্যের জন্য মেডেল নিতে হবে। তাই এই গোল্ড মেডেলটার জন্য আমি তখন অনেক ভাবছিলাম। আর ফাইনাল ম্যাচের আগে তোমার মানসিকতার প্রস্তুতিটা কেমন ছিল? যখন তুমি মানে একদম রেডি জুডোর জন্য, তখন মনের অবস্থাটা কেমন ছিল তোমার? তখন তখনও আমি যখন আমি প্রস্তুতি নিচ্ছি, তখনও আমি এটাই ভেবেছিলাম যে এই গোল্ড মেডেলটা নিতে হবে। তার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক প্র্যাকটিস করেছি। তো আমি ভেবেছি যে এইবার যদি আমি মেডেলটা নিতে না পারি, তাহলে অনেক কিছু ডিমোটিভেট হয়ে যেতাম। কিন্তু আমি এটার জন্য অনেক নিজেকে পরিশ্রম করে, লড়াই করে এই মেডেলটা নিয়েছি। আর এটাই ব্যাস। বাহ, খুব ভালো লাগছে শুনতে। জুডোকে বেছে নেওয়ার পেছনে তোমার মূল কারণটা কি? শুরুটা কবে থেকে, কিভাবে তুমি মনের মধ্যে এই ঘরটা বেঁধে ফেললে? জুডো যখন আমি ছোটবেলায় ছোট ছোট ছিলাম, তখন থেকে আমি জুডো খেলছিলাম। তো আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমি জুডোতে ভালো কিছু করব। তো তখন থেকে আমার জুডোর প্রতি একটা আগ্রহ বেড়ে গিয়েছিল। তো আমি জুডোটাকে অনেক মন দিয়ে করতাম তখন। আর মানে ছোটবেলা থাকতে যখন আমি ডিস্ট্রিক্টের ওইখানে ট্রেনিং এ যেতাম প্র্যাকটিসের জন্য, তখনও আমার বাবা নিয়ে যেত আমাকে। তারপর আমি ট্রেনিং এ গিয়ে ট্রেনিং করতাম, তারপর বাড়িতে আসতাম। তো এইভাবে আমার ছোটবেলা জুডোর মধ্যে যে জার্নিটা ছিল, এটা শুরু হয়েছিল। তো এটার মধ্যে আমি তো তারপর আমি এটার মধ্যে ইন্টারেস্ট পেয়ে গেছিলাম যে হ্যাঁ, আমি আরো করতে পারবো, আগে আরো মেডেল নিতে পারবো। তাই করে আমার ফ্যামিলিও আমাকে অনেক তখন সাপোর্ট করেছিল যে হ্যাঁ, এই মেয়েটা তো এখন করতে পারবে বলে। তো ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো তাই আমি জুডোটাকে অনেক ইন্টারেস্ট হিসাবে করেছি আর আগে বেরতে গিয়েছি। পরিবার আর কোচের মধ্যে তোমার ভূমিকাটা কার বেশি ছিল? মানে পরিবার, তোমার তো পরিবারে বাবা মা ছিল একটা সময়ে, বাবা ছিল, এখন নেই আমরা যতটা জানি। তো সেই সময়ে কোচ এবং পরিবারের মধ্যে কার তীব্র ইচ্ছাটা বেশি ছিল? বাবার ছিল। বাবাই আমাকে বেশি দুটোর মধ্যে আমাকে সাপোর্ট করতো বা মোটিভেট করে রাখতো। যখন আমি অনেক সময় হেরে যেতাম, তখনও আমাকে বলতো যে কোনো অসুবিধা নেই, হার জিত তো হতে থাকে, তুমি করতে থাকো, অবশ্যই তুমি জিতবে। তারপর আমি দিদিটাকে তখন মন দিয়ে করতাম। বাবা, গোল্ড মেডেল জেতার পথে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা কি ছিল তোমার? যখন আমার ফাইনাল রাউন্ডে ফাইনাল খেলছিলাম, তখন হ্যাঁ। আমি ওই মেয়েটা আমাকে হারিয়ে একটা স্কোর নিয়ে নিয়েছিল সে। আচ্ছা। তারপর আমি ভেবেছি যে হ্যাঁ, এখন মনে হয় আমি হেরে যাব। 2 সেকেন্ডের মধ্যে আমার মনে এই ভাবনাটা এসেছিল যে এখন মনে হয় আমি হেরে যাব বলে। তারপর আমার মনে এসেছে যে না, আমাকে এই মেডেলটা তো নিয়ে যেতে হবে। তখন আমার স্যার ছিল ওখানে। তো আচ্ছা। উনি দাঁড়িয়ে বলেছে যে নেই, এই মেডেলটা আমাদের নিতেই হবে, তোকে জিততেই হবে। তারপর আমি একটা স্কোর নিয়েছি। তো আমাদের জুডোর মধ্যে এমন হয় যে যদি দুজন 4 মিনিট বরাবর স্কোর নেয়, আচ্ছা। তারপর গোল্ড স্কোর হয়ে যায়। গোল্ড স্কোরে যদি দুজনের মধ্যে যে প্রথমে স্কোর নেয়, সেই উইনার। তো আমি তখন প্রথমে স্কোর নিয়েছিলাম গোল্ড স্কোরের পরে। তো আমি জিতেছিলাম। আচ্ছা, তুমি এই এই যে আমাদের এই যে তোমার জীবনের সাফল্য, এতে এই সময়ে তো তুমি খুব আনন্দিত, সবকিছুর মধ্যেই তোমার একটা ভীষণ একটা প্রাপ্তি। এই সাফল্যের পর ত্রিপুরার
তরুণ তরুণীদের জন্য তোমার বার্তাটা কি থাকবে, তোমার মেসেজটা কি থাকবে? এটাই করবে যে যদি সবাই মানে মানুষ যদি কিছু চায় জীবনে সেটা অবশ্যই মানে হাসিল করতে পারে। তো আমার হিসাবে যদি কেউ চায় যে জীবনে কিছু করতে চায় মানে সাকসেস হতে চায়, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক মানে নিজেকে ডিসিপ্লিনে রাখতে হবে। আর তারপর পরিশ্রম করার পরেই সবকিছু সাফল্য হয়, এটা তো সবাই জানে। আর সবাইকে পরিশ্রম করতে হবে এটার পিছনে। তোমার পরিশ্রম কিন্তু একটা মানে যুদ্ধের মতো একটা বড় যুদ্ধ করেছো। হ্যাঁ, যুদ্ধের মতোই। লাইফে অনেক প্রবলেম আসে যায়, কিন্তু লাইফে যদি আমরা প্রবলেমটাকে নিয়ে ধরে থাকি বা বসে থাকি তাহলে আমরা আগে যেতে পারবো না। তাই প্রবলেমের সাথেই আমাদের আগে বাড়তে হবে। তো এই গোল্ড মেডেল কি তোমার পরবর্তী স্বপ্নকে আরো বড় করে তুলবে? আগামী দিনের জুডোতে তোমার সবচেয়ে বড় লক্ষ্যটা কি? এখন তো আমার সামনে এশিয়ান গেমস আছে, আর আগে আছে অলিম্পিক। তো আমি এখন চেষ্টা করছি ওই দুটোর মধ্যেও মেডেল নিয়ে আসার জন্য আর আমার ভারতের জন্য নাম করার জন্য। তাই আমি এখন ওটার মধ্যেও মেডেল নেওয়ার জন্য অনেক পরিশ্রম করব। মানে তোমার লক্ষ্যটা এখন ওই জায়গাতে। আর দ্বিতীয়ত হলে হ্যাঁ। তুমি বলতে গেলে দুটো স্টেটের এখন গর্ব। হুম, তুমি ইউপিতে আছো এবং হুম, হুম, হুম। ডিএসপি র্যাঙ্কে রয়েছো, ঠিক বলছি তো? ভুল বলিনি তো? ডিএসপি র্যাঙ্কের যে জিনিসটা আছে ওটা মানে এখন প্রসেসিং এ চলবে। এখনো মানে প্রসেসিং হয়নি বা আমাকে এখনো প্রমোশন দেয়নি। আচ্ছা, অফিসিয়ালি এখনো হয়নি। হুম, হুম, হুম। আর ত্রিপুরা রাজ্য, ইউপি এবং ত্রিপুরা দুটি রাজ্যে তোমার বলতে গেলে একটা একটা জায়গাতে তোমার মন রয়েছে, আরেকটা জায়গাতে কর্ম। তুমি ভবিষ্যতে কোন রাজ্যকে বেছে নেবে নিজে থাকার জন্য? এখন তো আমি কিছু ভাবিনি, কিন্তু যে কাশী বিশ্বনাথ মন্দিরটা আছে হ্যাঁ, বেনারসে, হ্যাঁ, এটা আমার অনেক ভালো লাগে। তাই আমি ওখানে আমি যে কাশী বিশ্বনাথ মন্দির আছে শিবের, তা আমি হ্যাঁ। শিবের মন্দির যে আছে এখানে আমি যাওয়া অনেক ভালোবাসি। মানে কারণ ওই শিবের, হ্যাঁ, তো আমি চেষ্টা করব আমি ওইখানে মানে কাশী বিশ্বনাথ বারবার যেতে পারি, তার জন্য আমি ওখানেই থাকতে ভালোবাসি। মানে তুমি আর হুম। ত্রিপুরাতে বসবাস আমরা সেভাবে পাচ্ছি না। আর তুমি এখন হ্যাঁ। শেষ পর্যায়ে না ত্রিপুরাতে আসবে, মাঝে মাঝে তোমার বাসস্থানটা থাকবে কাশী বিশ্বনাথ, তাই তো? ওই জায়গাতে থাকবে। হুম, হুম, হুম। আর ত্রিপুরায় তো আমি আসবোই, ত্রিপুরা আর তো আমার মাতৃভূমি, সব জায়গা ওটা। একদম একদম। আমি এখন আমরা প্রায় শেষ পর্যায়ে দুই একটি আনন্দের কথা বলবো। এই যে তুমি এখন সমস্ত জায়গায় সাক্ষাৎকার দিচ্ছ, আমি আমরা শুনলাম তোমার ইন্টারভিউ, আমার খুব ভালো লেগেছে। অমিতাভ বচ্চনের সঙ্গে ইন্টারভিউতে ছিলে, হুম, কলকাতার টিভি চ্যানেলগুলিতে ছিলে। এই সব জায়গার হুম। যে এই আনন্দটা বা এই যে সাক্ষাৎকার দিচ্ছ, আজকে আমি হুম। বিটিভি থেকে তোমাকে নিচ্ছি, এই বিষয়গুলি তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ যেটা আমরা কোনোদিন দেখিনি বা হয়নি আমাদের সাথে, এটা যদি হয় তাহলে আমাদের অনেক ভালো লাগে বা অনেক গর্ব ফিল হয়। তো যেমন আমি কেবিসিতে গিয়েছিলাম বা প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিট হয়েছিল, এই সবগুলো মানে বা আমি যখন ত্রিপুরাতে এসেছিলাম হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের মানে আমার ত্রিপুরার সারে পুরো রাজ্যবাসী সবাই আমার জন্য মানে রাস্তায় রাস্তায় ওয়েট করছিল, আমাকে ফুল দিচ্ছিল। ওই জিনিসটা দেখে মানে এত প্রাউড ফিল ছিল আর এত ভালো লেগেছিল যে আমাদের ত্রিপুরাবাসী তারা এত আমাকে ভালোবাসে, এত মানে এত এই হিসাবে তারা পুরো রাস্তার মধ্যে মতলব কেউ না কেউ দাঁড়িয়েছিল। তো এই তো ভালোবাসার এইগুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছিল। যখন তুমি বিলুনিয়ায় প্রবেশ করলে এয়ারপোর্টের পর, আগরতলার অনুষ্ঠানের পর, তো যখন তুমি বিলুনিয়াতে প্রবেশ করলে চারিদিকে লোক আমরা দেখছিলাম, আমাদের নিউজ হচ্ছিল সেগুলি, তখন তোমার কেমন লাগছিল? ওই এরিয়াটা, ওই ঘরটা, সবকিছু তোমার স্মৃতিতে কেমন আনন্দ ছিল? সবকিছু অনেক ভালো লেগেছিল, অনেক আনন্দ লেগেছিল সবকিছু দেখে। একটু ট্রাভেলিংটা বেশি হয়ে গেছিল, কিন্তু সবকিছু তবু আমি এনজয় করেছি। বা আজকের দিনে হুম, তোমার মা তোমাকে নিয়ে আম, মানে হুম, নিশ্চয়ই গর্ববোধ করছে আমার মেয়েকে নিয়ে। হুম, হুম, তো হুম, এই যে ধরো আমরা যে মেয়েরা
ধরো এই যে আমি বিটিভি ত্রিপুরা, এটার আমি ফাউন্ডার এন্ড সিও, হ্যাঁ। তো তেমনি আমরা মেয়েরা, তো মেয়েরা কি কাজ করতে গেলে আমাদের সামাজিক কোনো বাধা এরকম এইগুলি আসে? এগুলি কি আমাদের জীবনে হ্যাঁ আসে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেকে বলে যে তুই মেয়ে মানুষ কি খেলবি, খেললে তোর এ হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, বা মেয়ে মানুষরা কি খেলেনি। এটা কিন্তু এটা কোনো মানে লজিক না। এটা মেয়ে ছেলে দুজনেই সেম বরাবর খেলতে পারবে। বরাবর মেয়েরাই মানে বেশি মেডেল আনে দেশের জন্য, মেয়েরাই অনেক কিছু করে। তার জন্য মেয়েদের এমন মানে বাধা দেয়া এসবগুলো কিন্তু ভালো না। তার জন্য আমি সব মা বাবাকে বা প্যারেন্টসকে এটাই বলবো যে নিজের মেয়েকে কোনোদিন এটা বলবে না যে তুই মেয়ে, তুই কি খেলবি বা বাড়ির আশেপাশের লোকও অনেক কিছু বলে। এইসব যদি ধ্যান দেয় তাহলে আমার মনে হয় যে তারা নিজেরা বাচ্চার বা কেউ তারা আগে বা মতলব কোনো ফিউচারে কিছু করতে ইচ্ছা হলে তারা মানে বারবার বাধা দেবে। তার জন্য যে খেলতে চায় তাকে খেলতে দাও, যে পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনা করতে দাও। তো সবাইকে সবকিছুর মধ্যে যদি ইনক্লুড করে রাখে বা সাপোর্ট হিসাবে পিছনে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি কেন, আমার মতো আরো অনেকজন, আমার থেকেও বেশি অনেকজন মানে দেশের জন্য, রাজ্যের জন্য অবশ্যই মেডেল নিয়ে আসবে। তোমাকে শেষ প্রশ্ন করব। আমরা যে এরকম তুমি যেরকম একজন মেয়ে মানে একটি স্টেপ বাই স্টেপ যুদ্ধ করে জায়গায় গেছো, তেমনি সমাজে বিভিন্ন জায়গা থেকে রয়েছে, কেউ রাজনীতি, কেউ পড়াশোনা, কেউ খেলাধুলা, কেউ পাইলট হচ্ছে, নানা কাজে মেয়েরা পড়ছে। এখনো কি আমাদের সমাজে মেয়েদের পথে কোনো বাধা থাকে, যে যে বাধাগুলি আমাদের অতিক্রম করে বেরিয়ে যেতে হয় ছেলে মেয়ে হিসেবে? এগুলি আছে কি এখনো, তোমার কি মনে হয়? আমি তো এখানে প্রায় অনেক বছর ধরে দিল্লিতে আছি। তো হ্যাঁ, এর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি ত্রিপুরাতে ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো একদম। আমি তো এমন কিছু এখন পর্যন্ত দেখিনি, বা এখনো দিল্লিতে এসেছি বা যেখানে এখনো দেখিনি। কিন্তু এমনি ভিডিওতে বা নিউজে শুনেছি কোনো কোনো সময় যে এমন হয়েছে এমন হয়েছে, কিন্তু বাকি তো আমি কোনোদিন মানে এমন দেখিনি। তো আমার হিসাবে তো মনে হয় যে কোনো কোনো হিসাবে কোনো মানে মা বাবা বা কোনো ফ্যামিলি বা কোনো প্যারেন্টসই নিজের মেয়েদেরকে কোনো সময় যাতে বাধা না দেয়। একদম তাই। তাহলে যে শেষ কথা আমরা এটাই বলতে পারি যে আমাদের ইচ্ছা এবং আমাদের সংযম, আমাদের চেষ্টা যদি এটাকে লক্ষ্য কোনোদিন ঠিক থাকে, বাধা যাতে না দেয়। না হ্যাঁ। থাকে, আমরা সেই হুম সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তুমি হুম হুম আমাদের হুম বিটিভি ত্রিপুরা থেকে তুমি আমাদের অনেক আমার আমার বিশেষ করে তুমি আমার আদর নেবে, ভালোবাসা নেবে। অনেক অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ, তুমি যুক্ত হয়েছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আশা করব নেক্সট আমাদের স্টুডিওতে তোমাকে পাবো যখন তুমি ত্রিপুরাতে আসবে। খুব হুম ভালো হুম। থেকো তুমি। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম।